স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। মায়ার কথায় তক্ষুনি শোনা গেল হৃদের ক্ষিপ্ত মেজাজের কথাটি। নাটক পেয়েছিস? হ্যাঁ, ভাল লাগতেছে না বারবার কাহিনী করিস? বলছি না আমার তুই ছাড়া কেউ নাই, কথা কানে যায় না তোর? বেয়াদব। হৃদের কথায় মায়া আবারও কেঁদে উঠল কষ্টে। হৃদ মায়ার ফ্যাচ ফ্যাচ কান্নায় দাঁতে দাঁত চেপে এক হাতে মায়াকে নিজের সাথে আটকে অপর হাতে পাঞ্জাবির পকেট হতে ফোন বের করে রাদিফকে কল লাগাল লাউডস্পিকারে। ফোনের ওপাশে রাদিফ হ্যালো বলার আগেই হৃদ চিবিয়ে চিবিয়ে বলল, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে শশীকে নিয়ে যা রাদিফ। মেজাজ আমার এমনিই গরম আছে, আমি বের হলে কিন্তু খুব খারাপ কিছু হবে। হৃদের কথায় ওপাশে রাদিফকে বেশ উত্তেজিত শোনালো। অস্থির গলায় জানতে চেয়ে বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? রাদিফের প্রশ্নে হৃদ মেজাজ খিচে বলল, তোরে বলছি প্রশ্ন করতে, বলছিলাম না যাতে কেউ ছাদে না আসতে পারে? তাহলে শশী কিভাবে আসলো? এই কই ছিলি তুই? সরি ভাই, আমি আসলে দেখিনি। আমি এক্ষুনি আসছি শশীকে নিতে, তুমি একটু অপেক্ষা করো। হৃদ ঠাস করে কল কেটে ফোনটা ছুঁড়ে মারল পাশে রাখা ছাদের টেবিলের উপর। মায়া তখনও কাঁদছে, দু হাতে মুখ ঢেকে, কিন্তু অল্প সময়ের ব্যবধানে শশী আর মায়ার দুজনের শব্দ একত্রে থেমে গেল মুহূর্তে। মায়া সময় লাগলো কি হয়েছে ওর সাথে তা বুঝতে। যখন বুঝতে পারলো কি হয়েছে ওর সাথে, তখন তীব্র ভয়ে শরীর শক্ত হয়ে আসলো, নিঃশ্বাস আটকে। হৃদ তখনও মায়ার ওষ্ঠে মন্ত, কিন্তু মায়া হাইটে বেশ ছোট হওয়ায় ফ্লোরে পা রাখতে গিয়ে খেই হারিয়ে কদম পিছিয়ে গেল তাল সামলাতে না পেরে। অথচ হৃদ মায়ার শরীরের ভার বজায় রাখতে মায়ার সঙ্গে কদম মিলিয়ে এগিয়ে গেল ঝুঁকে পড়ে। মায়ার কদমটা যতটা পিচ্ছিল, হৃদ ততই কদম মিলিয়ে হাঁটছিল অন্ধকার অতলে। একটা সময় ছাদের সিঁড়ির ঘরের দেওয়ালে মায়ার পিঠ ঠেকে যেতেই হৃদ মায়ার দুহাত নিজের মুঠোয় চাপল দেওয়ালে আটকে। সেকেন্ডের জন্য মায়ার ঠোঁট ছেড়ে অপর হাতে গাল চেপে বলল, নিঃশ্বাস ছাড়, এবার অজ্ঞান না, মরে গেলেও ছাড়বো না। আমার যা করার আমি তাই করবো। মায়ার আটকে আসা নিঃশ্বাসটা সবে থেমে থেমে অল্প একটু শ্বাস টেনেছিল নিজের মাঝে। এরই মাঝে হৃদ একইভাবে মায়াতে মত্ত হয়। মায়ার মনে হলো সে সত্যি জ্ঞান হারাবে। এসবের সাথে সে পূর্ব পরিচিত নয়। তরতর করে কাঁপতে কাঁপতে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। সময়ের খেয়াল নেই হৃদের, তবে একটা সময় মায়া হৃদের উপর শরীর ছেড়ে আছড়ে পড়তেই হৃদ মায়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে মায়ার মাথায় আদুরে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি তুমি জ্ঞান হারাওনি, হয়তো ভয় পাচ্ছ, রেস্ট নাও। একটা সুন্দর দিনের সূচনা। কাক ডাকা ভোরে মায়া খান বাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে। অদূরেই আরাফ খান কাজের লোকদের দিয়ে বাড়ির বাগানটা পরিষ্কার করাতে দেখা যাচ্ছে। কাল বাড়িতে মেজবান হওয়াতে বেশ অপরিচ্ছন্ন অবস্থা বাগানের। খান বাড়ির এই বাগানটা বলতে গেলে আরাফ খানের তদারকিতে গড়া, সেজন্য এসব দেখাশোনা তিনিই করে থাকেন। সময় তখন সকাল 5টা 2। খান বাড়ির সকলেই ঘুমিয়ে, অথচ মায়া জেগে। নতুন পরিবেশ হওয়াতে মায়ার চোখে ঘুম নেই 2 রাত ধরে। আশেপাশে 2-4টে কাজের লোক ছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। মায়া গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো। হালকা পাতলা শীতের আভাস, কুয়াশার শিশির কণা দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। মায়া মাথার ঘোমটা ফের টেনে এগুলো সামনে। আরাফ খানের পাশে দাঁড়াতেই কারো উপস্থিতি পেয়ে পাশে তাকালেন তিনি। আরাফ খান কিছু বলবেই তার আগেই মায়া মিহি স্বরে বলল, আমি আপনাকে সাহায্য করি দাদা ভাই। আরাফ খান প্রসন্ন হাসলেন। মায়াকে বরাবরই ওনার ভালো লাগে। বলতে গেলে মায়ার সাথে ওনার ভাবমতি সহজে মিলে যায়, কথা বলেও মজা পায়। সেই জন্য মায়াকে আপাতত নিজের পছন্দের লিস্টেই রেখেছেন তিনি। হাসি মুখে আরাফ খান বললেন, আমাকে সাহায্য করতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে নাতনি। মেহমানদের দিয়ে কাজ করালে ভালো দেখাবে না। তার থেকে বরং তুমি আমাকে সঙ্গ দিতে পারো। কাজ না হয় ওরাই করলো, দিবে সঙ্গ। মায়া স্বাচ্ছন্দ্যে মাথা কাত করে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। মায়ার সাথে আরাফ খানের কথা চলল বেশ।
এর মাঝেই কোথা থেকে হৃদ এসে সোজা দাঁড়ালো মায়ের পাশে। আরাফ খান তখন ঝুঁকে কাজের লোককে কাজের নির্দেশনা দিচ্ছিল। মায়ের মনোযোগ সেই দিকেই ছিল। হঠাৎ হৃদ মায়ার কাঁধে হাত রাখতেই মায়া চমকে ওঠার মতো পাশে তাকালো। হৃদকে নিজের পাশে দেখে তৎক্ষণাৎ ভয়ার্ত চোখ ঘুরিয়ে তাকালো আরাফ খানের দিকে। আরাফ খান তখনও নিজের কাজে ডুবে আছে, হৃদকে লক্ষ্য করেননি তিনি। মায়া মুহূর্তে আশেপাশে ভয়ার্ত চোখে তাকিয়ে কেউ দেখার আগে নিজের কাঁধ হতে হৃদের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে হৃদ শক্ত হাতে মায়ার কাঁধ জড়িয়ে কপাল কুঁচকে তাকালো মায়ার দিকে। মায়া ভয়ে থতমত খেয়ে হৃদের হাতটা পুনরায় কাঁধ হতে ছাড়ানোর চেষ্টা করে ভয়ার্ত গলায় কিছু বলবে তার আগেই হৃদ বিরক্তি নিয়ে ধমক স্বরে বলল, কি সমস্যা? এমন করছো কেন? ঠিকঠাক দাঁড়াও। হৃদের কথায় মায়া চুপসে যাওয়া বেলুনের মতন চুপ করে গেল মুহূর্তে। আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ ঘুরে তাকালো আরাফ খানের দিকে। তিনি হৃদের কণ্ঠস্বর শুনেই ঘাড় বেঁকে তাকালো পিছনে। হৃদকে মায়ার কাঁধ ছড়িয়ে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য ন্যায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। যে হৃদকে মেয়েদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি কখনো, সেই হৃদ এই মুহূর্তে কারো কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যি আশ্চর্যের ন্যায়। আরাফ খান আশ্চর্য, সাথে সাথে হৃদের প্রতি সন্দিহান দৃষ্টি প্রকাশ করলো। অথচ হৃদ আরাফ খানের সেই সন্দিহান দৃষ্টি অপেক্ষা করে তখনও এক হাতে মায়ার কাঁধ জড়িয়ে অন্য হাতে ধোয়া ওঠা কফির মগে চুমুক বসাচ্ছে লাপাত্তা হয়ে। গায়ে তার কালো রঙা টি শার্ট আর ট্রাউজার পরা। মায়াও কালো রঙের সুতির জামা। আরাফ খান দুজনকেই পরখ করল জহুরি দৃষ্টিতে। দাদা নাতির মাঝে মায়া ভয়ে জড়সড় হয়ে সিটিয়ে। আরাফ খান নিশ্চয়ই ওদের দুজনকে এখন জিজ্ঞাসাবাদ করবে। হৃদ তো সবটার উত্তর দিতেই বসে আছে, মুখের উপর ঠাস ঠাস করে বলে দিবে দুজনের মধ্যেকার সম্পর্কের কথাটা। আরাফ খান সবটা জেনে হয়তো রেগে মেঘে বাসার সবাইকে বলে দেবে। মুক্তা এখানেই আছে, মায়ার পরিবারের কানেও পৌঁছে যাবে সেই খবর। তখন কি হবে? সেই ভয়ে ভয়ে মায়ার শরীরে মৃদু কম্পন দেখা দিল আতঙ্কে। হৃদ সেটা বুঝতে পেরে মায়াকে আরও শক্ত হাতে জড়িয়ে ধরল ভরসার হাতে। আরাফ খান হৃদ মায়াকে একত্রে দেখে যে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না, সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টিই বলে দিচ্ছে। আরাফ খান সন্দিহান চোখে হৃদকে বলল, তুই ওর কাঁধে হাত রেখেছিস কেন? আরাফ খানের কথায় হৃদের সোজা সাপটা উত্তর আসলো তক্ষুনি। আগে নেয় মায়ার কাঁধে হাত রেখে কফির মাগে চুমুক দিতে দিতে দায় সারা উত্তরে বলল, হাত রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই। হৃদের কথায় খেপে যাওয়ার মতন টেনে মায়াকে নিজের পাশে দাঁড় করালো আরাফ খান। হৃদকে খোঁচা মেরে বলল, তোর হাত তোর পকেটে রাখ, আর নয়তো কেটে ফেলে দে। তারপরও মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। মেয়েকে কাকে বলছো? আরাফ খানের কথায় হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওনার দিকে। এমন একটা ভাব যেন এখানে মেয়ে বলতে কেউ নেই। আরাফ খান কাকে মেয়ে বলতে বুঝিয়েছে সেটা বুঝতে পারছে না সে। ক্ষিপ্ত আরাফ খান আরও ক্ষেপে গিয়ে বলল, হেয়ালি করছিস আমার সাথে? তোর মায়াকে মেয়ে মনে হয় না? হৃদের সোজা সাপটা উত্তর আসলো তৎক্ষণাৎ, না। তাহলে কি মনে হয়? আমার বউ। হৃদের সোজা সাপটা কথায় মায়া থমথমে খেয়ে বসল। ভয়ে জড়সড় হয়ে আরাফ খানের মুখের দিকে তাকালো আতঙ্কে। হৃদ যে ঠাস ঠাস উত্তর করতে মুখ এগিয়ে আছে সেটা মায়া আগেই বুঝতে পেরেছিল, কিন্তু এইভাবে যে বলে দেবে সেটা বুঝতে পারেনি। এখন কি হবে সেই ভয়ে মায়ার কলিজা ঠিপ ঠিপ করছে। অথচ হৃদের বলা সত্যিটা আরাফ খান বিশ্বাস করল না, বরং ওনার মনে হলো হৃদ ওনার সঙ্গে হেয়ালি করছে ওনাকে বিরক্ত করার জন্য। হৃদ পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করে নেবে, তারও নারী বিদ্বেষী ছেলে হয়ে, সেটাও মূলত আরাফ খানের ধারণাতে ছিল না। তাই তিনিও হৃদকে হেয়ালি করেই বলল, তোর কপালে এত সুন্দর বউ জুটবে না। তোর কপালে জুটবে লাল কালারের বউ। লাল না পেলেও সমস্যা নেই, নীল কালারের বউ অর্ডার দিব। তারপরও তুই এত সুন্দরী বউ পাবি না, কনফার্ম। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
আরাফ খানকে হৃদের কথায় বিশ্বাস করতে না দেখে মায়ার মনে সাহস পেল। ভয় থেকে বাঁচতে পেরে স্বাভাবিকও হলো। কিন্তু আরাফ খানের বলা হৃদের জন্য লাল বউ অর্ডার করার বিষয়টি বুঝতে পারল না। তাই হৃদ কিছু বলবে তার আগেই আরাফ খানকে প্রশ্ন করলো মায়া। জানতে চেয়ে বলল, লাল বউ কি দাদা ভাই? তুমি লাল বউ চিনো না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না। এসব লাল বউ না চেনাই ভালো। তুমি ভালোর মেয়ে, এই জন্য চিনো না। ওগুলো হচ্ছে সব সিক্রেট, বুঝছো? কাউকে বলতে নেই। এসব লাল বউ অর্ডার করা হয় ওর মতন বুড়ো মানুষের জন্য। ও এখন বুড়ো বয়সে বউ পাবে কই বলো? এই জন্য ওর জন্য লাল বউ ঠিক আছে। আরাফ খানের কথায় মায়া বড় বড় চোখ করে তাকালো হৃদের দিকে। মায়ার স্বামী আর বুড়ো? অসম্ভব। মায়ার স্বামী কত সুন্দর, মাশাআল্লাহ। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা হয়। বিশেষ একটা আকর্ষণ কাজ করে তার মাঝে। কোনো দিক থেকেই যেন তার কমতি নেই। যেমন লম্বা তেমন ফিটনেস, কথাবার্তা, অ্যাটিটিউড, দৃষ্টি, বাচনভঙ্গি সব কিছুই অদ্ভুত, অসাধারণ মায়ার স্বামী। সেখানে মায়ার জামাইকে বুড়া বলা মানে হাস্যকর কিছু শোনা। হৃদ আরাফ খানের কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে দাদা ভাই, মনে হয় এক্সপায়ার্ড হয়ে গেছে। হৃদের খোঁচা মারা কথায় মুহূর্তে রেগে যায় আরাফ খান। ক্ষিপ্ত গলায় বলল, তুই কি আমাকে ইনডাইরেক্টলি বুড়া বললি হৃদ? না, ডিরেক্টলি বললাম। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতন চেতে উঠল আরাফ খান। রেগে মেগে বলল, বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জোয়ান আছি। কথাটা বলেই আরাফ খান রেগে মেগে সামনের দিকে হাঁটা ধরল। মূলত কথায় না পারলে চলে যাওয়ার স্বভাব ওনার। স্বভাবতই কাজটা করলেন তিনি। হৃদ জানে সেটা। অজ্ঞাত মায়া আরাফ খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চুপচাপ পালাতে চাইল হৃদের থেকে। মায়া কদম বাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু চেপে কাছে টানল। ভ্রু চেয়ে জানতে চাইল, কি ম্যাডাম, পালাচ্ছেন মনে হয়? রাতে ডাকলাম আসলেন না কেন? হৃদের কথায় তৎক্ষণাৎ লজ্জায় নত মস্তিষ্কের হয়ে আসলো মায়ার। উত্তর না করে হৃদের পায়ের দিকে তাকিয়ে রইল। মত মায়ার ভাবময় বুঝতে পেরে হৃদ মায়ার থুতনি চেপে মুখটা উপরে তুলল। মায়ার মুখশ্রীতে দৃষ্টি বোলাতে চোখ পড়ল মায়ার কাটা ঠোঁটের দিকে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো। থুতনি ছেড়ে মায়ার কাটা ঠোঁটে বৃদ্ধা আঙুলি চেপে ধরতেই মায়া চোখ মুখ খিচে নিল ব্যথায়। তারপরও উফ শব্দ করল না, বরং রাতের দৃশ্যগুলো পুনরায় মনে হতেই লজ্জায় সিটিয়ে গেল নত মস্তিষ্কের হয়ে। হৃদ মায়াকে কিছু বলতে গিয়ে পাশে তাকালো। অল্প দূরে একজন মালিকে দেখা গেল বাগানে কাজ করতে। আরাফ খান বাড়ির ভিতরের দিকটায় যাচ্ছেন। আপাতত আশেপাশে আর তেমন কেউ নেই হৃদের প্রাইভেসি নষ্ট করার মতন। হৃদ হাতের কফির মগটা বাগানের মালিককে ডেকে দিতে দিতে গম্ভীর গলায় বলল, আপনি ভিতরে যান। হৃদের বলতে বলতে লোকটা হাতে কফির মগটা নিয়ে বাড়ির ভিতরের দিকে চলে গেল। আশেপাশে পরিবেশটা বেশ শান্ত আর প্রেমময়। হৃদ হাত বাড়িয়ে পুনরায় মায়ার মুখটা উপরে তুলে ঠোঁটের কাটা জায়গাগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলল, এসব দাগ তো রোজ হবে, অভ্যাস করে নাও। আগে বলো রাতে রুমে আসো নাই কেন? ডেকেছিলাম না? মায়া লজ্জায় চুপ করে যেতে দেখে হৃদ পুনরায় একই গলায় বলল, কিছু প্রশ্ন করছি, আমি উত্তর কই। শান্ত মায়া মিনমিন স্বরে বলল, এমনি। কোনটা এমনি ম্যাডাম বলেন শুনি? আমার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন অথচ আমার রুমে আসতে চান না? তো আসতেন, আমিও না হয় তখন মনোযোগ দিয়ে চেক করতাম। হৃদের ইঙ্গিতমূলক কথাটা মায়া বুঝল না। যেহেতু মায়া হৃদকে মেসেজ করেনি, তাই মেসেজ লেখা রাফার শব্দগুলো সম্পর্কেও মায়ার ধারণা নেই। হৃদের কথার প্যাচে পড়ে মায়ার মনে হলো হৃদ কোনো যান্ত্রিক মেশিন দেখাতে মায়াকে ডেকেছিল রাতে। তাই মায়া স্বাভাবিকের ন্যায় হৃদকে বোকার মতন প্রশ্ন করে বলল, আপনি কি রাতে আমাকে মেশিন দেখাতে ডেকেছিলেন? জি। ও, কিসের মেশিন? মায়ার কথায় হৃদ বুঝতে পারল মায়া হৃদের কথার যথাযথ অর্থ বুঝেনি। আগে ন্যায় হৃদ বলল, রুমে চলেন দেখছি। মায়া নাকচ করে বলল, না, আমি যাব না, আপনি যান। বাসায় অনেক মানুষ আছে, আমাকে আপনার রুমে দেখলে খারাপ ভাববে সবাই।
মায়ার কথায় হৃদ মায়ের থুতনি চেপে কাছে টেনে বলল, লোক দেখানো নাটক আমার পছন্দ না ম্যাডাম। আর না, আপনি এসব মানুষের দোহাই দিয়ে নিজেকে আমার থেকে বাঁচাতে পারবেন। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য তো আসি নাই, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আসছি। এবার থেকে আপনি আমার সাথে থাকবেন ঢাকায়। 2 পরিবার আজকে জানাজানির পাঠ, এটা শেষ করব। তারপর কে মানলো না মানলো সেসব আমার দেখার বিষয়ই না। কারো খেয়ে পরে আমি বাঁচি না, আর না কারো ধার ধারি। বিয়ে করেছি আমি, মানে আমার বউ আমার সাথেই থাকবে, দ্যাটস ফাইনাল। আর যদি 2 পরিবারের কেউ নাটক করে আমাদের মানতে, তাহলে সেটা সেই ব্যক্তির ব্যক্তিগত সমস্যা হবে। আমি কাউকে তেল মারতে যাব না, আর না আমি বউ ছাড়া থাকবো। হৃদের কথায় মায়া আতঙ্কিত গলায় বলল, প্লিজ এখন জানাবেন না কাউকে, আরো কয়েকটা দিন যাক, তারপর না হয় সবাই জানলো। মায়ের কথা শেষ করার আগেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ প্লিজ। হৃদ। হৃদের রাগের ধমকে মায়া চুপ করে গেল। চুপ থেকে নীরবে সব কিছু হৃদের হাতে ছেড়ে দিল। হৃদ যা করবে দুজনের ভালোর জন্যই করবে, এখানে মায়ার কথা না বলাই উচিত। এরপর যা হবে দেখা যাবে। হৃদ যেহেতু মায়ার পাশে আছে, এখানে মায়ার ভয় নেই। আল্লাহ ভরসা করে সব কিছুর জন্য মায়া মনে মনে প্রস্তুত হলো। দীর্ঘশ্বাস ফেলে মায়ার মুখোমুখি ঝুঁকে থাকা হৃদের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, আপনার কথাই আমি মেনে চলবো এরপর থেকে। তারপরেও প্লিজ এই বয়সে আপনি এভাবে দাঁতে দাঁত পিষবেন না প্লিজ। এই শেষ বয়সে এসে দাঁতগুলো পড়ে গেলে নকল দাঁতে ভালো দেখাবে না তখন আপনাকে। মায়ার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল হৃদ। আরাফ খান বুড়ো বলায় এতক্ষণ গায়ে লাগেনি হৃদের, কিন্তু সেই একই কথাটা যখন মায়া বলল ইঙ্গিতে, তখনই ফুঁসে ওঠে হৃদ। মৃদু স্বরে চেঁচিয়ে বলল, কি? আরে হাইপার হবেন না প্লিজ, এই বয়সে প্রেশার হাই হয়ে গেলে সমস্যা হবে তো। কুল কুল। সকাল 9:15, খান বাড়ির ড্রয়িং রুম ভরপুর মেহমানে। কাল যেই বা যারা খান বাড়ির মেজবানের অনুষ্ঠানে এসেছিল, সেই সব আত্মীয়ের এক ভাগ রাতে রয়ে গেছে খান বাড়িতেই। তাদের মধ্যে প্রায় সকলেই আজ বিদায় হবেন যার যার বাড়িতে। এদের মধ্যে মায়ারাও আছে। মায়া জুই দুজনেই আজ নিজেদের বাসা মুরাদপুরে ফিরবে। বিকেল থেকে দুজনের কোচিং, 12টা নাগাদ ফাহাদ দিয়ে আসবে দুজনকে, এমনটাই নির্ধারিত। মেহমান সদস্যদের প্রায় সকলেই নাস্তা করতে বসেছেন ড্রয়িং রুমে। খানবাড়ির সদস্যরাও উপস্থিত সেখানে। চোখের পলকে উপস্থিত সদস্যদের মাঝে বিশাল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হৃদ শশীর বিয়ে নিয়ে। দুজনের বয়স হয়েছে, তাই সময় থাকতে থাকতে দুজনকে একত্রে বাঁধা দরকার বলে এমনটা প্রস্তাব রাখল শশীর পরিবার। এতে সহমত পোষণ করে আরাফ খান বাদে উপস্থিত সকলেই হেনা খান সকলের সাথেই সহমত করল। স্বামী আরাফ খানের দিকে এক পলক তাকিয়ে নীরবে ওনার সম্মতি চাইল, কিন্তু আরাফ খানের এই বিষয়ে তেমন কোনো মতামত বা মনোযোগ পেল না তিনি। নিরুদ্দেশ আরাফ খান চা পান করছেন টিভিতে নিউজ দেখতে দেখতে। ভাবখানা এমন যেন তিনি মহিলাদের আলোচনা মিটিংয়ের কিছুই শোনেননি, বা সেখানে ওনার কোনো মনোযোগ নেই, অথচ 2 কান খোলা রেখে টিভির দিকে উৎসুকমুখী হয়ে সকলের কথা শুনছেন তিনি। টিভি তো শুধু বাহানা। এই মুহূর্তে তিনি মহিলাদের আলোচনায় ঢুকতে চাচ্ছেন না বলেই নীরবতার পালন করছেন। তাছাড়া আজকাল হৃদের মতি গতিও ভালো ঠেকছে না ওনার। হৃদ যে বিয়ে করবে না উনি ভালো করেই জানেন, সেজন্য আপাতত হিনা খানের কোনো কথায় বা আলোচনায় ঢুকতে চান না তিনি। কারণ হৃদের বিয়ের ব্যাপারে ওনার বউকে বাধা দিলেও সে শুনবে না, উল্টো আরাফ খানের সঙ্গে রাগারাগি করবে। কেন বাধা দিচ্ছে সেজন্য। তার থেকে ভালো উনি চুপ থাকুক, যার বিয়ে সেই দেখে নেবে এসব কিছু। তাছাড়া আরাফ খান বাদে ড্রয়িং রুমে ছেলেদের উপস্থিত শূন্য। সঙ্গী ছাড়া এতগুলো মহিলাদের সঙ্গে কথা বলতেও পারবেন না তিনি। সেজন্য যা হচ্ছে হতে থাক, যার বিয়ে সেই দেখে নেবে কি করতে হবে তাকে। এখানে আরাফ খানের কোনো কাজ নেই দেখা ছাড়া। নিশ্চুপ আরাফ খানকে এড়িয়ে শশীকে ঘিরে দুপাশ থেকে জড়িয়ে বসল হৃদের 2 ফুপি। শশীর মা হৃদের খালা হয়, বলতে গেলে সুফিয়া বেগমের ছোট বোন, অথচ সুফিয়া থেকে খানবাড়ির সঙ্গে শশীর মা সালমা বেগমের সুসম্পর্ক বেশি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।